পৃথিবীতে তো কোটি কোটি পুরুষ আছেন, তাই না? কিন্তু পরিসংখ্যানের দিকে তাকালে মানে একটু কল্পনা করুন বিষয়টা। প্রতি ১০০ জন পুরুষের মধ্যে মাত্র ৩ জন পুরুষ আসলে নারীদের মনস্তত্ত্ব সত্যিকার অর্থে বুঝতে পারেন। হ্যাঁ, মাত্র ৩%। সংখ্যাটা শুনলে বেশ অবাকই লাগে আসলে। একদম। আর এই ৩% পুরুষই হলো সেই মানুষ যাদের নারীরা মানে কেবল পছন্দই করেন না, বরং গভীরভাবে সম্মান করেন এবং ভালোবাসেন। তার মানে তো দাঁড়াচ্ছে বাকি যে ৯৮ বা ৯৭% পুরুষ আছেন। তারা আসলে প্রতিনিয়ত একটা রিজেকশন, বিভ্রান্তি আর হ্যাঁ, হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন। ঠিক, তারা হয়তো ভাবেন আমি তো সব ঠিকই করছি, তাও কেন হচ্ছে না। আর এই হতাশাটা কিন্তু খুবই বাস্তব একটা ব্যাপার। ধরুন তারা হয়তো সব দিক থেকে খুব ভালো মানুষ, সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু সম্পর্কের জায়গায় এলেই তারা বারবার হোঁচট খাচ্ছেন। হ্যাঁ, তারা হয়তো ভাবেন আমি তো তার সব কথাই মেনে নিচ্ছি, এত সময় দিচ্ছি, তারপরও সে কেন দূরে সরে যাচ্ছে। ঠিক এই বিভ্রান্তিটাই তৈরি হয় সমাজ আর রোম্যান্টিক সিনেমাগুলোর কারণে। মানে সিনেমা আমাদের যা শেখায় আর মানুষের মনস্তত্ত্ব বাস্তবে যেভাবে কাজ করে, এই দুটোর মধ্যে তো আকাশ-পাতাল তফাৎ। আর আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা কিন্তু সেই ৩% রহস্যটাই উদ্ঘাটন করতে যাচ্ছি। আমাদের হাতে রয়েছে কোরি ভেনের খুব বিখ্যাত একটা বই, হাউ টু বি আ 3% ম্যান। তবে শুরুতেই একটা বিষয় একটু পরিষ্কার করে দিই। হ্যাঁ, অবশ্যই। আজকের এই আলোচনা কিন্তু কোনো মানে ওই পিক আপ আর্টিস্টদের সস্তা ডেটিং ট্রিক্স নিয়ে না, কাউকে ম্যানিপুলেট করার কৌশল তো একেবারেই না। একদমই না। এটা বরং একটা জার্নি। মানে কিভাবে একজন তথাকথিত সাধারণ নাইস গাই বা অতি ভালো মানুষ থেকে একজন মানসিকভাবে বুদ্ধিমান, স্থির আর যাকে বলে হাই ভ্যালু মানুষে নিজেকে রূপান্তর করা যায়। হ্যাঁ, মানে নিজের জীবনের লক্ষ্যের প্রতি স্থির থেকে একদম প্রাকৃতিকভাবে আকর্ষণ তৈরি করার একটা মনস্তাত্ত্বিক যাত্রা বলতে পারি আমরা একে। এই রূপান্তরের যাত্রাটা শুরু করতে হলে আ প্রথমেই আমাদের বুঝতে হবে কেন ওই নাইস গাই বা অতি ভালো মানুষরা বারবার ব্যর্থ হন। যে মানুষগুলো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি ছাড় দেন, দিন শেষে তো তারাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যাত হন, তাই না? একদম। আর এর পেছনের মনস্তত্ত্বটা বুঝতে হলে কোরি ওয়েনের নিজের জীবনের গল্পটা জানা খুব জরুরি। মানে তিনি নিজেও কিন্তু দীর্ঘদিন এই ফাঁদে আটকে ছিলেন। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত তিনি বারবার মেয়েদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন। দিনের পর দিন ওই ফ্রেন্ড জোনে আটকে গেছেন। ও, এটা তো খুব কমন একটা অভিজ্ঞতা অনেকের জন্যই। তারপর কি হলো? এরপর ধরুন তিনি যখন কলেজ শেষ করে একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করলেন, তখন তার জীবনে একটা চমৎকার সুযোগ আসে। বেশ আত্মবিশ্বাসী এবং সুন্দরী এক মেয়ের সাথে তার দেখা হয়। আচ্ছা। মেয়েটি নিজেই তাকে লাঞ্চে ডাকে। ডেট দারুণ হয়, মেয়েটি খুব ইতিবাচক সাড়াও দেয়। মানে এটাকে তো একদম পারফেক্ট একটা শুরু বলা যায়। কিন্তু সমস্যাটা শুরু হলো ঠিক ওই ডেটের পর। কোরি ভাবলেন এবার তাকে খুব বেশি যত্নশীল হতে হবে। তিনি ঘন ঘন কল করা শুরু করলেন, লম্বা লম্বা মেসেজ পাঠাতে থাকলেন। আচ্ছা, মানে ফুল টুল পাঠানো শুরু করে দিলেন। হ্যাঁ, ফুল পাঠালেন। তার দিনরাত্রি সব ওই মেয়েটিকে কেন্দ্র করে ঘুরতে থাকল। মানে তার পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দু যেন ওই মেয়েটি হয়ে গেল। আর ফলাফল? মেয়েটি নিশ্চয়ই ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দিল? একদম ঠিক ধরেছেন। ধীরে ধীরে সে যোগাযোগ কমিয়ে দিল এবং একসময় পুরোপুরি হারিয়ে গেল। এই জায়গাটাতে আসলে মনস্তত্ত্ব কিভাবে কাজ করে? মানে কাউকে খুব বেশি সময় দেওয়া বা অতিরিক্ত অ্যাভেলেবল হয়ে যাওয়াটা কি আকর্ষণের সবচেয়ে বড় শত্রু? অনেকটা সেরকমই। ব্যাপারটা আমার কাছে এমন মনে হচ্ছে যে ধরুন একটা থ্রিলার সিনেমা দেখতে বসেছি, আর প্রথম ৫ মিনিটেই কেউ পুরো কাহিনী বলে দিল। তাহলে তো দর্শকের সেই সিনেমা দেখার আর কোনো আগ্রহই থাকবে না। চমৎকার একটা উপমা দিয়েছেন। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে আকর্ষণ সবসময়ই এক ধরনের কৌতূহল বা বলতে পারেন একটা শূন্যতা থেকে জন্ম নেয়। আচ্ছা। মানুষের মস্তিষ্ক সবসময় সেই জিনিসগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয় যেগুলোর একটু রহস্যময়, মানে যা সহজে অনুমান করা যায় না। হ্যাঁ, একদম। চোখের সামনে সবটা থাকলে আর আকর্ষণ থাকে না। ঠিক, যখন কোনো মানুষ তার পুরো সময় এবং মনোযোগ অন্য একজনের উপর ঢেলে দেয়, তখন সে খুব বেশি নিডি বা অভাবগ্রস্ত আচরণ করতে শুরু করে। আর বিবর্তনের দৃষ্টিকোণ থেকে এই নিডিনেসটা আসলে কি সিগন্যাল দেয়? এটা সিগন্যাল দেয় যে এই মানুষটি নিজের জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, তার কোনো অপশন নেই।
যে পুরুষ নিজের ভ্যালিডেশন বা আত্মবিশ্বাসের জন্য পুরোপুরি কোনো নারীর মনোযোগের উপর নির্ভরশীল হয়ে পড়ে। সে অবচেতনভাবেই তার আকর্ষণ হারিয়ে ফেলে, তাই তো? একদম, কারণ সে তখন আর নিজের জীবনের লিডার থাকে না, সে একজন ফলোয়ারে পরিণত হয়। তার মানে অতিরিক্ত সহজলভ্য হওয়াটা কাজ করছে না, এটা তো বুঝলাম। নারীরা রহস্যময়তা পছন্দ করেন, কিন্তু তাহলে এই আকর্ষণটা আসলে তৈরি হয় কিভাবে? আমি দেখে খুব অবাক হয়েছি, নারীরা নাকি দিনে প্রায় 20,000 শব্দ ব্যবহার করেন। হ্যাঁ, আর পুরুষরা করেন মাত্র 7,000 শব্দ। এই যে একটা বিশাল পার্থক্য, এটা আসলে নারী ও পুরুষের মস্তিষ্কের ওয়ারিং বা যোগাযোগের পার্থক্যের একটা বড় প্রমাণ। আচ্ছা, মানে পুরুষরা তো লজিক বা যুক্তি দিয়ে সব সমাধান করতে চায়, তাই না? ঠিক, বিবর্তনের দিক থেকে চিন্তা করলে পুরুষদের মস্তিষ্ক সাধারণত তৈরি হয়েছে সমস্যা সমাধানের জন্য। তারা যুক্তি দিয়ে সবকিছু বুঝতে চায়। কিন্তু নারীদের জগৎটা এটা মূলত পরিচালিত হয় আবেগ দিয়ে। যৌক্তিক সিদ্ধান্তের চেয়ে তারা অনুভূতির ওপর বেশি জোর দেয়। একদম, নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং উত্তেজনার অনুভূতিকে তারা বেশি প্রাধান্য দেন। কিন্তু পুরুষরা ভাবে যে আমি যদি তাকে আমার ভালো গুণাবলীর একটা তালিকা দেখাই, বা যুক্তিসঙ্গতভাবে বোঝায় যে আমি কত ভালো ছেলে, আমার ক্যারিয়ার কত ভালো, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই সে আমাকে পছন্দ করবে। কিন্তু আকর্ষণ তো কোনো এক্সেল শিট বা ইন্টারভিউয়ের চেকলিস্ট মেনে হয় না। এটা পুরোপুরি অনুভূতির ব্যাপার। বইটিতে কুকুর এবং বিড়ালের খুব সুন্দর একটা উপমা দেওয়া হয়েছে এই বিষয়ে। হ্যাঁ, ওই উপমাটা আমার খুব প্রিয়। পুরুষদের স্বভাব সাধারণত কুকুরের মতো বলা হয়েছে। মানে খুব সোজা, অনুগত আর মনোযোগ পাওয়ার জন্য সবসময় লাফাতে থাকে বা লেজ নাড়তে থাকে, এরকম কিছু। ঠিক তাই। অন্যদিকে নারীদের স্বভাবের তুলনা করা হয়েছে বিড়ালের সাথে। বিড়াল তো বেশ রহস্যময় হয়। একদম, বিড়াল অপ্রত্যাশিত হয়, একটু রহস্যময় থাকে এবং সবসময় নিজের শর্তে কাছে আসে। আপনি যদি একটা বিড়ালকে জোর করে ধরতে যান, সে তো পালিয়ে খাটের নিচে লুকাবে। হ্যাঁ, কিন্তু মানুষ যদি শান্ত ও আত্মবিশ্বাসী হয়ে নিজের জায়গায় বসে থাকে, নিজের কাজ করতে থাকে, তাহলে দেখা যায় বিড়ালটা নিজেই একসময় তার কাছে এসে বসছে। কিন্তু এখানে আমার একটা বড় খটকা লাগছে। আমরা তো সবসময় শুনে এসেছি যে যে কোনো সুস্থ সম্পর্কের ভিত্তি হলো পরিষ্কার আর যৌক্তিক যোগাযোগ। হ্যাঁ, সেটা তো বটেই। তাহলে এখন শুধু আবেগ আর রহস্য দিয়ে, মানে এই বিড়ালের মতো ইঁদুর বিড়াল খেলা খেলে কি একটা পরিণত সম্পর্ক শুরু হতে পারে? শুরু থেকেই কি পরিষ্কার কথা হওয়া উচিত না? এটা খুব যৌক্তিক একটা প্রশ্ন। দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবশ্যই যুক্তি, সম্মান এবং পরিষ্কার যোগাযোগের প্রয়োজন আছে। কিন্তু আমরা তো এখানে সম্পর্কের একেবারে শুরুর দিকটা নিয়ে কথা বলছি। ও, মানে প্রাথমিক আকর্ষণ তৈরির পর্যায়টা। ঠিক, প্রাথমিক আকর্ষণ এবং নিরাপত্তার অনুভূতি সম্পূর্ণভাবে একটা আবেগনির্ভর প্রক্রিয়া। যখন সম্পর্কের শুরুতেই একজন মানুষ তার প্রতিটি কাজের অতিরিক্ত লজিক্যাল ব্যাখ্যা দিতে যান, বা বারবার নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করেন। হ্যাঁ, তখন তিনি আসলে তার মানসিক দৃঢ়তা বা গ্রাউন্ডেডনেস হারিয়ে ফেলেন। আর এই অতি যৌক্তিক আচরণটা নারীদের কাছে এক ধরনের নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি হিসেবে ধরা পড়ে। বুঝতে পারছি, তারা মানসিকভাবে এমন কাউকে চান যে স্থির, যে কথায় কথায় বিচলিত হয় না। একদম তাই। আর এই স্থিরতা প্রসঙ্গ থেকেই তো বইয়ের সবচেয়ে গভীর ধারণাটা সূত্রপাত হয়, তাই না? ওই যে ম্যাসকিউলিন আর ফেমিনিন এনার্জির ভারসাম্য। হ্যাঁ, কোরি ওয়েইন একে বলেছেন ব্যাটারি ইফেক্ট। আর এই এনার্জির বিষয়টা বুঝতে পারাটা যে কোনো সম্পর্কের ডাইনামিক্স পুরোপুরি বদলে দিতে পারে। ম্যাসকিউলিন এনার্জি শুনলেই তো অনেকের মনে হয় পেশিবহুল শরীর বা খুব রাগী একটা স্বভাব। হা হা হা, না না, ম্যাসকুলিন এনার্জি মানে পেশি না। এটা হলো লক্ষ্যকেন্দ্রিকতা, সিদ্ধান্ত গ্রহণে পারদর্শিতা এবং মানসিক স্থিরতা। ধরুন, বিশাল একটা অটল পাহাড়ের মতো। আর ফেমিনিন এনার্জি? ফেমিনিন এনার্জি হল প্রবাহমান, আবেগপূর্ণ, পরিবর্তনশীল এবং কোমল, যা অনেকটা মুক্ত বাতাসের মতো। আচ্ছা, ব্যাটারির উদাহরণটা এখানে খুব মানানসই মনে হচ্ছে। একটা ব্যাটারি কাজ করার জন্য যেমন পজিটিভ ও নেগেটিভ দুটো আলাদা টার্মিনাল লাগে, ঠিক, সম্পর্কে আকর্ষণ ধরে রাখতেও তেমনি একজনের ম্যাসকিউলিন এবং অন্যজনের ফেমিনিন ভূমিকা পালন করতে হয়। কোরির নিজের গল্পেই তো দেখা যায় তিনি যখন বারবার তার প্রেমিকাকে জিজ্ঞাসা করতেন, তুমি কি করতে চাও, তুমি কোথায় যেতে চাও? হ্যাঁ, তখন তিনি আসলে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সঙ্গিনীর ওপর চাপিয়ে দিচ্ছিলেন। এর ফলে তিনি নিজের অজান্তেই ফেমিনিন এনার্জি গ্রহণ করছিলেন। আর যখন দুই পক্ষেরই ফেমিনিন এনার্জি প্রবল হয়ে যায়, তখন ওই ব্যাটারির মতোই সম্পর্কের মেরুকরণ বা পোলারিটি নষ্ট হয়ে যায় এবং আকর্ষণ মারা যায়। ব্যাপারটা অনেকটা
দুজন মানুষের একসাথে কাপল ডান্স করার মতো মনে হচ্ছে আমার। দারুণ বলেছেন। মানে যদি দুজনই একে অপরকে অনুসরণ করার চেষ্টা করে তবে তারা তো শুধু একে অপরের পায়ে পাড়া দেবে। একজনকে অবশ্যই আত্মবিশ্বাসের সাথে নেতৃত্ব দিতে হবে। একদম। আর এই নেতৃত্ব বা লিডারশিপ মানে কিন্তু বস হওয়া বা অন্যকে ডিকটেট করা নয়। এটা কিন্তু একটা বিশাল ভুল ধারণা। তাহলে ম্যাসকিউলিন লিডারশিপের আসল অর্থ কি? এর আসল অর্থ হল একটা নিরাপদ মানসিক আশ্রয় তৈরি করা। আমি যে একটু আগে পাহাড়ের উপমা দিলাম, পাহাড় যেমন স্থির থাকে আর বাতাস তার চারপাশে স্বাধীনভাবে বইতে পারে, ব্যাপারটা ঠিক তেমন। আচ্ছা, মানে যখন একজন মানুষ মানসিকভাবে স্থির থাকেন তখন তার সঙ্গিনী নিরাপদ বোধ করেন। ঠিক, সে তার ফেমিনিন এনার্জি নিয়ে স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করার স্পেস পায়। সে জানে তার ইমোশনাল আউটবার্স্ট বা আবেগের ওঠানামা যাই হোক না কেন, সামনের মানুষটি ঠিকই পরিস্থিতি সামলে নেবে। এই এনার্জির ভারসাম্য তো বোঝা গেল, কিন্তু আমার প্রশ্ন হলো এই স্থিরতা বা ম্যাসকুলিন এনার্জি তো অভিনয় করে বেশি দিন ধরে রাখা সম্ভব না। না, একেবারেই না। কৃত্রিম কৌশল ছাড়া প্রাকৃতিকভাবে এই অবস্থানে পৌঁছানোর উপায় কি? কারণ মন থেকে স্থির না হয়ে শুধু বাইরে থেকে শান্ত সাজার চেষ্টা করলে তো একসময় ধরা পড়তেই হবে। উপায় একটাই, কথার চেয়ে কাজের উপর ভরসা করা, মানে নিজের জীবনের লক্ষ্যের দিকে ফোকাস করা। একজন হাই ভ্যালু বা উচ্চ মূল্যের মানুষের প্রথম শর্তই হল তার জীবনের একটা পরিষ্কার উদ্দেশ্য থাকা। অর্থাৎ তার জীবন বা সুখ কোনো নির্দিষ্ট মানুষের মনোযোগের উপর নির্ভরশীল না। একদম ঠিক। কোরি ওয়েইন যখন বুঝতে পারলেন তিনি ভুল পথে আছেন, তখন তিনি কারও মনোযোগ পাওয়ার চেষ্টা বাদ দিলেন, পুরো ফোকাস নিজের দিকে ঘোরালেন। হ্যাঁ, তিনি তো বই পড়া শুরু করলেন, জিম করলেন, নিজের কোম্পানি দাঁড় করালেন। মানে তিনি নিজের ভ্যালু বা মান বাড়ানোর কাজে মনোযোগ দিলেন। তিনি কারও পেছনে ছোটা পুরোপুরি বন্ধ করে দিলেন। এখানে ওই প্রজাপতির উপমাটা খুব সুন্দর কাজ করে। ভালোবাসাকে যদি আমরা প্রজাপতির মতো ধরতে গেলে সে উড়ে যাবে, কিন্তু মানুষ যদি নিজের জায়গায় স্থির থাকে, নিজের বাগানের যত্ন নেয়। তবে প্রজাপতি নিজেই এসে বসবে। খুব সুন্দর উপমা। আর এই আগ্রহ বোঝার জন্য বইটিতে একটা খুব প্র্যাকটিক্যাল নিয়মের কথা বলা হয়েছে, ৭০ বনাম ৫০% নিয়ম। হ্যাঁ, এই নিয়মটা আসলে কি একটু বুঝিয়ে বলবেন? মানুষের মস্তিষ্ক তো ডোপামিনের ওপর কাজ করে, তাই না? যদি কোনো নারীর আপনার প্রতি আগ্রহ ৭০% বেশি হয়, তবে তার মস্তিষ্ক অবচেতনভাবেই তাকে যোগাযোগ করতে বাধ্য করবে। মানে সে নিজেই যোগাযোগের উদ্যোগ নেবে। হ্যাঁ, মেসেজ দেবে বা সময় কাটানোর জন্য কোনো না কোনো অজুহাত খুঁজবে। কিন্তু আগ্রহ যদি ৫০% বা তার কম হয়, তখন সে শুধু ব্যস্ততার অজুহাত দেবে, তাই তো? ঠিক। এর মানে হল মিষ্টি কথার চেয়ে আচরণের উপর নজর দেওয়াটা বেশি জরুরি। আচ্ছা, ধরুন সম্পর্কের ক্ষেত্রে কেউ যদি সবসময় এই আগ্রহে শতকরা হার মাপতে থাকে, তবে সেটা কি মানসিকভাবে খুব ক্লান্তিকর একটা বিষয় হয়ে দাঁড়ায় না? কেন ক্লান্তিকর মনে হচ্ছে আপনার? মানে সারাক্ষণ হিসাব নিকাশ করে চলাটা তো রোম্যান্টিকতার একদম উল্টো। সবসময় মেপে মেপে কথা বলা বা আচরণ করাটা তো এক ধরনের প্যারা বলা যায়। আপাতদৃষ্টিতে আপনার মনে হতে পারে এটা বুঝি অপরকে সন্দেহ করার বা মেপে চলার কোনো ক্লান্তিকর কৌশল, কিন্তু এর পিছনের দর্শনটা সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, সেটা কেমন? এটা আসলে নিজের আত্মসম্মান বজায় রাখার এবং নিজের ইমোশনাল বাউন্ডারি সেট করার একটা অনুশীলন। যেখান থেকে সমান এনার্জি বা আগ্রহ ফিরে আসছে না, সেখানে নিজের মূল্যবান সময় এবং আবেগ বিনিয়োগ না করা। ও, বুঝতে পেরেছি। মানে এটা নিজেকে সেভ করার একটা উপায়। হ্যাঁ, এটা মানুষকে আবেগের ফাঁদে পড়ে অহেতুক কষ্ট পাওয়া থেকে রক্ষা করে এবং শান্ত রাখে। একজন মানসিকভাবে স্থির মানুষ কখনোই এমন কারো পেছনে ছোটেন না যে তার সাথে সময় কাটাতে আগ্রহী নয়। আকর্ষণ তৈরি করার ধাপগুলো তো আমরা পার হলাম, কিন্তু সেই সম্পর্ককে দীর্ঘমেয়াদে কিভাবে টিকিয়ে রাখা যায়? হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমরা তো চারপাশেই দেখি শুরুর দিকে সম্পর্কগুলো খুব রোমাঞ্চকর থাকে, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে সেই জাদুটা ম্লান হতে শুরু করে। বইটিতে বলা হচ্ছে আকর্ষণ হলো একটা গাছের মতো, যাকে প্রতিদিন যত্ন করতে হয়। সম্পর্কে যখন অতিরিক্ত স্বাচ্ছন্দ্য বা একটা কমফোর্ট জোন চলে আসে, তখন রহস্যময়তা, রোম্যান্স হারিয়ে যায়। আর যোগাযোগের ক্ষেত্রেও তো একটা বড় ভুল আমরা দেখি। ঠিক বলেছেন। দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগের জায়গায় পুরুষরা একটা খুব কমন ভুল করে। তারা তো জন্মগতভাবে প্রবলেম সলভার। হ্যাঁ, যখন কোনো নারী তার কোনো সমস্যার কথা বলেন বা আবেগ প্রকাশ করেন, তখন পুরুষরা সাথে সাথে লজিক দিয়ে তার সমাধান দিতে ব্যস্ত হয়ে পড়েন। অথচ নারীরা সবসময় সমাধান চান না। তারা চান কেউ তাদের কথা মনোযোগ দিয়ে শুনুক। বইয়ের ভাষায় যদি কোনো নারী বলেন আমি ঠিক আছি,
বা আই এম ফাইন। এর মানে তো বেশিরভাগ সময় সে ঠিক নেই। হা হা। একদম। সে আসলে চাইছে তার ভেতরের অব্যক্ত আবেগটুকু বোঝা হোক, তাকে কেউ অন্তত অনুভব করুক, সমাধান পরে। হ্যাঁ, আর এই শোনার এবং বোঝার প্রক্রিয়ার একেবারে চূড়ান্ত পর্যায় হিসেবে বইটিতে আনকন্ডিশনাল লাভ বা নিঃশর্ত ভালোবাসার কথা বলা হয়েছে। হ্যাঁ, এর অর্থ হল কোনো ভয়, নিয়ন্ত্রণ বা অভাববোধ ছাড়া ভালোবাসতে পারা। কোরি তার নিজের জীবনের একটা চমৎকার উদাহরণ দিয়েছেন এখানে। ওই যে তার এক সঙ্গিনীকে কোনো রকম দোষারোপ ছাড়াই চলে যাওয়ার স্বাধীনতা দেওয়ার গল্পটা। হ্যাঁ, কোনো ইমোশনাল ব্ল্যাকমেল বা জোর করা ছাড়াই তিনি তাকে চলে যেতে দিয়েছিলেন। আর আশ্চর্যের বিষয় হল, সেই মেয়েটি পরে ফিরে এসেছিল, কারণ সে সেখানে সত্যিকারের স্বাধীনতা আর সম্মান অনুভব করেছিল। ঠিক তাই। কিন্তু এখানেই আমার সবচেয়ে বড় দ্বিমত তৈরি হচ্ছে। আচ্ছা, বলুন তো শুনি। মানে ভালোবাসার মানুষকে কোনো বাধা না দিয়ে খুব স্বাভাবিকভাবে চলে যেতে দেয়াটা কি সমাজে ভালোবাসার জন্য লড়াই করার যে চিরন্তন ধারণা আছে তার পুরোপুরি বিপরীত নয়? খুব সুন্দর পয়েন্ট তুলেছেন। আমরা তো সিনেমা নাটকে দেখি ভালোবাসলে তাকে যে কোনো মূল্যে পৃথিবীর সবার সাথে লড়াই করে হলেও আটকে রাখতে হবে। ছেড়ে দেয়াটা কি দুর্বলতার লক্ষণ নয়? এই জায়গাটায় আসলে ওই ৩% মানুষের মানসিক শক্তির জায়গা। সমাজ এবং মিডিয়া আমাদের শেখায় লড়াই করা মানে হলো আঁকড়ে ধরে রাখা, যে কোনো মূল্যে আটকে রাখা। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক মনে হয়। কিন্তু মনস্তত্ত্ব বলে জোর করে আটকে রাখার চেষ্টাটা আসলে ভালোবাসা নয়। সেটা হলো নিজের হারানোর ভয়, নিজের ইনসিকিউরিটি। ও, মানে আমি তাকে ছাড়া বাঁচব না এই ভয় থেকে আটকে রাখা? একদম। সত্যিকারের হাই ভ্যালু মানুষের সবচেয়ে বড় শক্তিই হল ফলাফলের প্রতি কোনো আসক্তি না রেখে ভালোবাসতে পারা। তিনি তার সঙ্গীকে সম্পূর্ণ স্বাধীনতা দেন। মানে যদি কেউ থেকে যায় তবে সে নিজের স্বাধীন ইচ্ছায় থাকবে। ঠিক, কোনো বাধ্যবাধকতা বা অপরাধবোধ থেকে নয়। নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়েও কাউকে পূর্ণ স্বাধীনতা দিয়ে ভালোবাসতে পারাটাই হলো আত্মসম্মানের চূড়ান্ত রূপ। দারুণ একটা কথা বলেছেন। এটা প্রমাণ করে যে সেই মানুষটি নিজের ভেতরে সম্পূর্ণ, তার নিজের ভ্যালু বা মূল্য অন্যের থাকা বা না থাকার উপর নির্ভর করে না। আজকের এই দীর্ঘ আলোচনার পর এটা একদম পরিষ্কার যে হাউ টু বি এ 3% ম্যান আসলে অন্যকে ম্যানিপুলেট করার কোনো বই নয়। একেবারেই না। এটি সম্পূর্ণ নিজের দিকে আয়না ঘোরানোর একটা নির্দেশিকা। নিজের ভেতরে শূন্যতা দূর করে একটি উদ্দেশ্যপূর্ণ, মানসিকভাবে স্থির এবং আত্মমর্যাদা সম্পন্ন জীবনে পদার্পণ করার এক অসাধারণ রূপরেখা। হ্যাঁ, এটি নিজেকে চেনার একটা যাত্রা, যেখানে অন্য কাউকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টাই নেই। আছে শুধু নিজেকে স্থির আর পরিপূর্ণ রাখার সাধনা। যে মানুষটা নিজের জীবনের লক্ষ্য নিয়ে প্যাশনেট, সে তো এমনিতেই আকর্ষণীয় হয়ে ওঠে, তাই না? একদম তাই। আমাদের আজকের এই আলোচনার শেষে আমি একটা গভীর ভাবনার বিষয় দিয়ে শেষ করতে চাই। অবশ্যই, বলুন। মানুষ যদি সত্যি সত্যি তার নিজের আবেগ এবং জীবনের উদ্দেশ্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারে, মানে ভেতর থেকে এতটাই পরিপূর্ণ হয়, হ্যাঁ, তবে কি বাইরের দুনিয়া থেকে তার কোনো রোম্যান্টিক ভ্যালিডেশন বা অনুমোদনের প্রয়োজন আদৌ থাকে? আর ঠিক সেই মুহূর্তেই কি সম্পর্কগুলো জীবনের কোনো অভাব মেটানোর হাতিয়ার না হয়ে জীবনের একটা চমৎকার উপহার বা বোনাস হয়ে ওঠে না? অসাধারণ একটা প্রশ্ন। সেই ৩% মানসিকতা হয়তো ঠিক এখানেই লুকিয়ে আছে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু সত্যিই একটু ভেবে দেখার মতো।